ফসিলসের গানে একটা লাইন আমি শুনছিলাম, যত পুরনো অতীত ভুলে যেতে পারি না। মানে বামপন্থার তো একটা সুদীর্ঘ 34 বছরের ইতিহাস আছে। বার্তাটা কি তাদেরকেও দেওয়া উচিত যে খারাপগুলো শুধু ভুলে যান, প্লিজ এবার ভালো সময়কে নিয়ে আসুন? মানে জেএনইউকে মিস করছেন? কালকে জেএনইউ ভিডিও সোশ্যাল নেটওয়ার্কে ভরে গেছে দেখছি। ঐশী আমাকে বলছিলেন দীপশিতাদির থেকে যাবতীয় স্লোগান শেখা, ওই আজাদি আজাদি স্লোগান যেটা ভাইরাল হয়েছে। তারা প্রমাণ করেছে যে এই কঠিন সময়ে দাঁড়িয়ে এরকম বিজেপির অ্যাবসলিউট অনস্লটের বিরুদ্ধেও তারা আমার ইউনিভার্সিটিকে, আমার কমরেডদের বাঁচিয়ে রেখেছে, তারা মাথা তুলে দাঁড়িয়ে আছে। আমাদের ইলেকটোরাল বন্ড নেই, আমাদের ইমোশনাল বন্ড আছে, আমাদের আইডিওলজিক্যাল বন্ড আছে। বিভিন্ন মিডিয়ার লোকজন একটু খেপে খেপে লিখেছেন শ্রীরামপুরে লোকসভা নির্বাচনের প্রার্থী বামেদের ফোন ধরেন না, ফলে এটা কিন্তু একটা অভিযোগ। দিদি, অপোজিটে বিপরীতে কল্যাণ ব্যানার্জি, কিভাবে দেখছেন আপনার প্রতিদ্বন্দ্বীকে? আপনি কারখানা দেখতে পারেননি, কিন্তু আপনার কেন্দ্রের উপর দিয়ে একজন হুগলিতে গিয়ে চারিদিকে ধোয়া ধোয়া দেখেছে, আপনি ধোয়া ধোয়া দেখতে পান না? ফলে আমার আফসোসের জায়গা নেই, মিস করছি ঠিকই, কিন্তু আফসোস হচ্ছে। এই আড্ডাটা আড্ডার মতো চলুক, একটা গান যদি ক্যামেরার সামনে আজকে হোক, কেন অঞ্জন দত্ত যদি গান হোক। 244-1139 মিলানোস তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। আমাকে একবার অঞ্জন দত্ত বলেছিলেন আমার ইন্টারভিউতে যে শিল্পীরা কোনোদিন ডানপন্থী হতে পারে না, মানে বামপন্থী মানে শিল্প সত্তাকে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা থাকে, সাহিত্য চর্চা করার একটা প্রবণতা থাকে, এবং সর্বোপরি জীবনবোধকে নিয়ে একটা নব উদ্যমে এগিয়ে যাওয়ার একটা প্রয়াস থাকে। আমার কথা নয়, অঞ্জন দত্তের কথা। আজ উত্তরপাড়া দোলতলা ঘাটে এসে সেই কথাটাই আরও একবার মনে পড়ল, যখন দেখছি এই এলাকার প্রার্থী, লোকসভা নির্বাচনের প্রার্থী দীপশিতা ধর ঠিক এই রকম একটা গানের আসর বসিয়েছেন কচি কাচ্চা, মানে আমার বয়সী অনেককে নিয়ে। দীপশিতাদি, এটা কি ভোট প্রচারের নতুন কৌশল, নাকি হঠাৎ করে আড্ডা, একটা বসন্ত উৎসব, সকালে রংফং খেলেছেন তারপরে এখানে এসে? এই যে শুরুতেই শিবম নিজেকে যে কচি বাচ্চা বললো, আমি সেইটা সবাই, এটা ভালো নিজেকে কমপ্লিমেন্ট করা। আমাদের মনটা তো সবুজ থাকতে হবে, মনটা কচি থাকলেই। সবুজ না লাল? না, সবুজ 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 তো কোনো রাজনৈতিক দলের না, সবুজ তো আমাদের সবার, সবুজ লাল গেরুয়া সবটাই আমাদের রং, রঙের কোনো অসুবিধা নেই। না, এটা কোনো পলিটিক্যাল প্রচার নয়, আমরা এমনি, ওরা আড্ডা মারতোই, আমি বাড়িতেই ছিলাম, ওরা বলে তাহলে বিকালবেলা চলে এসো, তাই গঙ্গার ঘাটে আড্ডা মারা, এটা রাজনৈতিক প্রচার নয়। এবং একসাথে আমরা বসলে যা হয়, একটু অঞ্জন দত্ত, একটু রূপম ইসলাম, একটু সৃজন ভট্টাচার্য, সবটাই হচ্ছে। সৃজন ভট্টাচার্য হচ্ছে, মানে সৃজন দাকে বলে দিল। দিদি, এটা ফসিলসের গানে একটা লাইন আমি শুনছিলাম, যত পুরনো অতীত ভুলে যেতে পারি না। মানে বামপন্থার তো একটা সুদীর্ঘ 34 বছরের ইতিহাস আছে, যে ইতিহাসটা আমাদের সুখস্মৃতি দেয় না, অনেক মানুষ এখন আঁকড়ে ধরে বসে থাকেন। বার্তাটা কি তাদেরকেও দেওয়া উচিত যে খারাপগুলো শুধু ভুলে যান, প্লিজ এবার ভালো সময়কে নিয়ে আসুন? মানে ভালো আর মন্দ দুটো মিশিয়ে তো আমাদের অতীত। আমরা বলছি যে অতীতে কষ্ট আছে, যে অতীতে যন্ত্রণা আছে, সেই অতীত যাতে মানুষ ভুলে যান। আমরা চেষ্টা করেছি যা ভুলচুক আমাদের তরফ থেকে হয়েছে সেগুলোকে শুধরে নেওয়ার, সেগুলো ঠিক করার। এটা নতুন সময়। শোনো, আমরা কি সবাই বন্ধু হতে পারি না? আমরা চাই আরও বেশি বেশি মানুষ বন্ধু হন। একটা অদ্ভুত ফ্যাসিবাদী সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এখানে যত বেশি মানুষকে আমরা একসাথে নিয়ে আসতে পারি, তত আমাদের সবার জন্য একটা সুন্দর দিনের অপেক্ষা, সেই অপেক্ষাটা আর কি ত্বরান্বিত হয়। ফলে আমরা চাইবো যা বৈরিতা রয়েছে, যা শত্রুতা রয়েছে, সেই সমস্ত শত্রুতা ভুলে গিয়ে বন্ধু হতে, একটা শ্রেণীহীন সমাজের জন্য, একটা শোষণহীন সমাজের জন্য। সময়টা মনে হচ্ছে একটু ভালো ভালো আসছে। মানে জেএনইউকে মিস করছেন? কালকে জেএনইউ ভিডিও সোশ্যাল নেটওয়ার্কে ভরে গেছে দেখছি। খুবই মিস করেছি। আমি কালকে আমাদের প্রচার করে ফিরতেই অভিজিতের, মানে আমাদের যে ভাইস প্রেসিডেন্ট, ওর সাথে কথা হয়েছে। তখনও সব গণনা কমপ্লিট হয়নি, আরও 1000 ভোট বাকি ছিল, কিন্তু বললো অলরেডি 900 ভোটে লিড করছে। ফলে ওই একটা মুহূর্তের জন্য একটু ছ্যাদ করে উঠেছিল, এখনও 1000 গণনা বাকি। তাহলে 900 ভোটে যখন লিড করছে, 1000 ভোটে হারানোর মতো ক্ষমতা ওই জেএনইউর মধ্যে কারোর হয়নি। সুতরাং অভিজিৎ জিতবে, অভিজিৎ জিতেছে। এবং এখানে একটা খুব ইন্টারেস্টিং হিস্টোরিক্যাল ফ্যাক্ট আছে। আমি 2015 সালে যখন নির্বাচনে লড়েছিলাম, আমি ভাইস প্রেসিডেন্ট পদেই হেরেছিলাম। হ্যাঁ, আমাকে যিনি হারিয়েছিলেন তার নাম শেহলা রশিদ। ইনসিডেন্টালি অভিজিৎ আমারই জুনিয়র, মানে আমি যে ডিপার্টমেন্টে পড়তাম জিওগ্রাফি, সিএসআরডির জুনিয়র। তো আজকে ভাইস প্রেসিডেন্ট পদে জিতেছে এবং সবচেয়ে বেশি ব্যবধানে জিতেছে। ফলে কোথাও না কোথাও ওই ওর সিনিয়রের যে না পাওয়াটা, সেইটাও পূরণ করে দিয়েছে। ফলে আমি আরও একটু বেশি ব্যক্তিগতভাবে ইমোশনাল এবং গ্রেটফুল টু অল দ্য কমরেডস যারা জেএনইউতে লড়াই করেছে, এবং খুব কঠিন লড়াই ছিল। আপনারা সবাই জানেন যে ঠিক 7 ঘন্টা নির্বাচনের আগে জেনারেল সেক্রেটারির ক্যান্ডিডেচার ক্যান্সেল করে দিয়েছে। তারপরেও ছেলেমেয়েরা যেভাবে রেজিস্ট করেছে, এত ভয় দেখানো, এত প্রোপাগান্ডা ফিল্ম তৈরি করা, জাহাঙ্গীর ন্যাশনাল ইউনিভার্সিটি, টুকরে টুকরে গ্যাং, সেই সমস্ত কিছু ডিফিট করার জন্য কলজে লাগে। আমার কমরেডরা, আমার সহপাঠীরা, আমার আলমা ম্যাটার,
তারা দেখিয়ে দিয়েছেন জেএনইউ হারে না। জেএনইউ দীপশিতাকে মিস করছে কতটা, এই প্রশ্ন আমি করতেই পারি। ঐশী আমাকে বলছিলেন দীপশিতাদির থেকে যাবতীয় স্লোগান শেখা, ওই আজাদি আজাদি স্লোগান যেটা ভাইরাল হয়েছে, মানে আমি বুঝলাম যে ঐশীরা এখনও আপনার কথা ভাবেন, মানে অন্তত জেএনইউর যারা আছেন মিস করেন, আপনারও সিমিলারলি করা উচিত তাহলে। হ্যাঁ, সেটা তো হয়ই। মানে আমি বললাম 13 সালের পর থেকে প্রথমবার নির্বাচন হয়েছে এবং নির্বাচনে আমি নেই, এবং নির্বাচনের পরে হচ্ছে কাউন্টিংয়ের দিনটা ফার্স্ট টাইম নির্বাচনে আপনি নেই। ফার্স্ট টাইম, মানে আমি যবে থেকে জেএনইউর স্টুডেন্ট, এই প্রথমবার নেই। এবং কাউন্টিং সারা রাত ধরে চলে, ভোরবেলাও চলে, এবং প্রতি 1-1.5 ঘন্টা অন্তর অন্তর মাইকে আর কি ভিতর থেকে বলা হয় আফটার কাউন্টিং অফ 150 ভোটস বলে সমস্ত কে কত ভোট পেয়েছে সেগুলো বলে। এবং ওই যে মাইকের টক 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 হওয়ার যে উৎকণ্ঠা, যে এবার নাম্বার বলা হবে, কেউ এগোবে কেউ পিছোবে, সঙ্গে সঙ্গে আমরা গণনা করছি কোথায় পিছলাম কোথায় এগোলাম, ওটার একটা আলাদা এক্সাইটমেন্ট। মানে আমি এখনও যখন বলছি আমি অনেক বেশি ইমোশনালি চার্জড, আই বিলিভ। ঠিক আছে, মিস করছি, বাট আমি এইটাতেও খুব স্যাটিসফ্যাকশন যে যাদের হাতে সেই সংগঠন আমরা তুলে দিয়ে এসেছি তারা প্রত্যেকে যোগ্যতম। তারা প্রমাণ করেছে যে এই কঠিন সময়ে দাঁড়িয়ে এরকম বিজেপির অ্যাবসলিউট অনস্লটের বিরুদ্ধেও তারা আমার ইউনিভার্সিটিকে, আমার কমরেডদের বাঁচিয়ে রেখেছে, তারা মাথা তুলে দাঁড়িয়ে আছে। ফলে আমার আফসোসের জায়গা নেই, মিস করছি ঠিকই, কিন্তু আফসোস হচ্ছে না। আমি জেএনইউ নিয়ে বড্ড বেশি হয়তো কথা বলছি, আমাকে সৃজিতদা বলছিলেন, সৃজিত মুখার্জি জেএনইউ স্টুডেন্ট, আমাকে জাস্ট এই দুদিন আগে আমাকে বলছিলেন যে জেএনইউ মানুষকে পরিণত করে কোথাও গিয়ে, জেএনইউ একটা রাজনৈতিক একটা আতুর ঘর। আমরা এখন রাজনীতি নিয়ে কথা বলি, আমাদের এই বাংলায় যে রাজনৈতিক চালচিত্র ভেসে আসে সেখানে জেএনইউ কি একটা অন্যরকম নিদর্শন ক্যারি করে, মানে আমি জানি না বলে এই প্রশ্নটা করতে হচ্ছে। না, মানে অফকোর্স জেএনইউ আমাদের তো রাজনৈতিকভাবে পরিণত করেই, তবে সেটা আমি শুধু জেএনইউ বলবো না। আমার এই কলকাতার মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে আমার অনেক ইউনিভার্সিটি আছে যেখানে সুস্থ রাজনীতির চাষ হয়। যদি আমরা যাদবপুর দেখি, প্রেসিডেন্সি দেখি, এই যে ডিসেন্ট, মানে সরকারে যারাই থাকবে তাদেরই ছাত্র সংগঠন আমার কলেজে, ইউনিভার্সিটির ছাত্র সংসদে বসবে, এই যে অলিখিত নিয়ম, এই নিয়মকে চ্যালেঞ্জ করতে পারার জন্য রাজনীতির দরকার হয়। এই নিয়মকে চ্যালেঞ্জ করতে পারার জন্য ওই রাজনৈতিক পরিণত হওয়ার দরকার হয়। সেটা আমার মনে হয় বিভিন্ন ইউনিভার্সিটি যেখানে বামপন্থীরা রয়েছেন, তাদের মতাদর্শের চর্চা হয়, চাষ হয়, তারা করে দেখাতে পেরেছে। দিদি, আপনার এলাকা নিয়ে একটু কথা বলি। একটা বাদশাহী মেজাজে বসেছি, বাদশাদাকে পাশে বসিয়ে। কালকে মিছিলটায় আমি কিছু ভিডিও দেখছিলাম, 6-7 মিনিটের একটা মিছিল, ইমপ্রেসিভ। হ্যাঁ, কালকে বহু মানুষ আমাদের সঙ্গে এসছেন। মানে আমাদের যা ধারণা ছিল, যে মানুষ আমাদের টার্গেট ছিল, তার চেয়ে বেশি মানুষ এসছেন, এবং তাদের মধ্যে অনেকেই সাধারণ মানুষ, তারা আমার পার্টির র্যাঙ্ক অ্যান্ড ফাইলসের মধ্যে নেই। তাদের মনে হয়েছে এই সময় মিছিলে হাঁটা উচিত, পা মেলানো উচিত, এবং রাস্তায় চলতে চলতে অগুন্তি মানুষের সঙ্গে আমার আলাপ হচ্ছে, এদের সঙ্গে প্রথমবার হয়তো আমার দেখা হচ্ছে। আমার মনে আছে একটি ছেলে, সে সুইগির ডেলিভারি করে, আমি তার দিকে হাত নাড়িয়েছি, সে হাত মুঠো করে বলল লাল সালাম। আমার কালকের পুরো মিছিলের সবচেয়ে বড় প্রাপ্তি বোধহয় ওইটাই, যে একটি ছেলে যাকে গিগ ওয়ার্কারের কাজ করতে হয়, সারা দিন 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করতে হয়, কিন্তু এই আমাদের দেখে তার যে মনের উচ্ছ্বাস, তার যে মনের আশা, তার যে মনের ভরসা, সেইটা আমার মনে হয় আমাদের লড়াই করার জন্য অনেক বেশি উজ্জীবিত করে। আমাদের তো ইলেকটোরাল বন্ড নেই, কালীঘাটের কাকু মোটা ভাইও নেই, বন্ড নেই, কিন্তু এত মানুষকে কিভাবে জড়ো করছেন এটা আমি সুজনদার মিছিলও দেখছিলাম, এত মানুষ হঠাৎ করে আসছে, তৃণমূল ভার্সেস বিজেপির মাঝখানে আপনি মানুষ। আমাদের ইলেকটোরাল বন্ড নেই, আমাদের ইমোশনাল বন্ড আছে, আমাদের আইডিওলজিক্যাল বন্ড আছে, যাতে আদর্শের মধ্যে দিয়ে, ভালোবাসার মধ্যে দিয়ে মানুষ আমাদেরকে বিশ্বাস করেন, ভরসা করেন। আমরা চেষ্টা করবো আরও বেশি মানুষকে সঙ্গে নিতে, এবং নির্বাচনে তার যেন প্রতিফলন হয়। আমি বলতেই পারি বহু মানুষ আমাদের ভালোবাসেন, সঙ্গে রয়েছেন, কিন্তু তার যন্ত্রণার মুক্তি তো হবে না যতদিন না পর্যন্ত সিস্টেম বদলাবে, সরকার বদলাবে। তো সরকার বদলানোর এই মুহূর্তে একমাত্র পথ নির্বাচন। নির্বাচনে যেন আমরা এই মানুষের দুঃখ, যন্ত্রণা, আশা, ভরসা সেগুলোকে রিফ্লেক্ট করাতে পারি, সেই দায়িত্ব, সেই জিম্মেদারি সাধারণ মানুষ আমাদের কাঁধে দিয়েছে। মানুষ বলেন আপনার ইন্টারভিউ আমি কোনো কমেন্ট পড়ে শোনাই না আপনাকে, আমি নিঃসন্দেহে শোনাবো, কিন্তু তার আগে একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে। কালকে বিজেপি ক্যান্ডিডেট লিড ঘোষণা করেছে, বিজেপির অন্দরেই এই ক্যান্ডিডেট নিয়ে অনেক প্রশ্ন, আমি সোশ্যাল নেটওয়ার্কে পোস্টও দেখিয়ে দিতে পারি, এই পোস্টে দেখাবো, কোথাও গিয়ে কি একটু হালকা হয়ে গেল ব্যাপারটা? না, বিজেপির অন্দর বাহার সে নিয়ে তো আমরা চিন্তিত নই। আর বিজেপির আর অন্দর কি, বিজেপি তৃণমূল একটা বৃহত্তর পরিবার, তাদের মধ্যেকার গণ্ডগোল হতে পারে, পরিবারের লোকজন একে অপরের বিরুদ্ধে দাঁড়াতে পারে, তাই নিয়ে আমাদের কিছু বলার নেই। আমাদের সঙ্গে বিজেপির যে লড়াই, সেই লড়াই আইডিওলজিক্যাল, সেটা ব্যক্তির সঙ্গে লড়াই নয়, সেটা কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে লড়াই নয়, আইডিওলজিক্যাল লড়াই হবে, আদর্শবোধের লড়াই হবে, রাজনীতির লড়াই হবে, এবং আমরা জয়ী হব। কাকা একটা ভিডিও তুলছে, তারপরে কথা বলছি, হয়ে গেছে তোলা? বা মানে এই যে ক্রেজ, এই যে মানুষ, বুঝতেই পারছেন একটু টাফ এখানে শ্যুট করা, জড়ো হয়ে গেছে লোক রীতিমতো।
দিদি অনেক বড় এলাকা, বিধানসভা নির্বাচনে লড়েছেন, লোকসভা নির্বাচনে প্রথম। আমি শেওড়াফুলি শ্রীরামপুরে সিনেমা দেখতে গিয়ে দেখছিলাম দীপশিতাদার দেওয়ালের নাম লেখা। কোন দেওয়াল লিখনটা আপনার কাছে এখনও ফেভারিট? এবং আমি দেখছিলাম সোশ্যাল নেটওয়ার্কে আপনি শেয়ার করেন কিছু লেখা, মনে পড়ছে কোনো পার্টিকুলার ডিজাইন? না, অনেকগুলো দেওয়াল লেখা অনেক সুন্দর হয়েছে। এবং আমাদের তো আমরা ওই লোককে দিয়ে লেখাই না, টাকার বিনিময়ে আমার কমরেডার লেখেন না, ভলেন্টিয়ার করেন। বাচ্চা বসে আছে, বাচ্চাও ছবি পাঠিয়েছিল। বাচ্চা নাকি ক বছর পর বাচ্চা লিখেছিস? আমি প্রায় 7 বছর। 7 বছর পর বাচ্চা প্রথমবার আমাদের জন্য দেওয়াল লিখেছে। ফলে আমি যদি বলি যে বাচ্চার দেওয়াল লেখাটা আমার ফেভারিট, আমার মুশকিল হবে। আপনি বাচ্চাদের বিয়েতে তো আসেননি শুনেছি। হ্যাঁ, সেটা আসতে পারিনি। হ্যাঁ, তার সত্ত্বেও দেখুন দেওয়াল লিখছে। মানে আপনি ফোন না ধরলেও আমি আছি, দেখুন। ওই যে ইলেকট্রাল বন্ডের সম্পর্ক না, তো ইমোশনাল বন্ডের সম্পর্ক। ভরসাটা এত বেশি, ও জানে আমি একটা বিয়ে মিস করতে পারি, কিন্তু পরবর্তীকালে ওর সঙ্গে থাকবো। তুমিও জানো আমি তোমার ফোনটা না ধরতে পারি, কিন্তু পরবর্তীকালে থাকবো, সেই বিশ্বাস থেকেই তুমি আসো। তো ইমোশনাল বন্ড। আর ফোন ধরা নিয়ে বিস্তর অভিযোগ হয়েছে আমাদের মিডিয়া গ্রুপে। বিভিন্ন মিডিয়ার লোকজন একটু খেপে লিখেছেন, শ্রীরামপুরে লোকসভা নির্বাচনের প্রার্থী বামেদের ভোট ধরেন না, এই ফোন ধরেন না। ফলে এটা কিন্তু একটা অভিযোগ দিদি। তারপর জিতে গেলে যদি ফোন না ধরেন মানুষের, সেটার জন্য ক্ষমা প্রার্থী। এই দিন এত বেশি আমাদের হেকটিক মানে শিডিউল গেছিলো। আমি সকাল 7টায় বাড়ি থেকে বেরোতাম, রাত্রি 11টার সময় ফিরতাম, এবং পুরো দিনে হয়তো ওই খাওয়ার সময় এবং তারপরে 8 ঘন্টা ঘুম, কোনো দিন সেটাও হয়নি। ফলে অনেক সময় বাচ্চা এখন বাচ্চাদের ফোন ধরতেই হবে, বিকজ এখানকার একটা বিষয় আছে, আমাদের তো সেটা নেই। না, সেটা না। আমি যাদের ফোন ধরতে পারিনি, আই এম ভেরি সরি, আই এম অ্যাপোলোজাইজিং ফ্রম মাই সাইড। এরপর থেকে বাচ্চা আমার সঙ্গে থাকবেন, সুতরাং যারা আমাকে ফোনে পাচ্ছেন না তারা সবাই বাচ্চাকে ফোন করবেন, এবং বাচ্চা যদি ফোন না ধরে তখন আপনারা আবার নালিশ করতে পারেন। আজ একটা অন্যরকম একটা আড্ডা মারতে ইচ্ছা করছে। ধরুন আপনি এই প্রজন্মের একজন রাজনীতিবিদ, আপনার ব্যক্তিগত জীবন রাজনীতি, আপনার বাকি সব সময় রাজনীতি, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন বলুন তো? মানে ধরুন আমারও একটা ফ্যাটিকনেস আসে এত ইন্টারভিউ করতে, ফলে এই ফ্যাটিকনেস কি কখনো আপনার এসছে? না, আমার সবটার জীবন রাজনীতি না। যেমন আজকে আমরা যখন এখানে বসে আছি, আমরা কোনো রাজনীতির কথা বলতেই আসিনি। আমরা নিজের মতো করে গান বাজনা করছি, এত সুন্দর একটা ওয়েদার, আজকে দোলের দিন, সবাই মিলে ভূত হয়েছে, সবার মুখ চোখ আমরা দেখতে পাচ্ছি, এখানে লাল, মাথার মধ্যে আবির টাবির লেগে আছে। তো আজকে আমরা একটুখানি নিজেদের মতো করে সময় কাটাতেই এসেছিলাম। এবং ওই যে তুমি বলছিলে ফেটিকের কথা, ক্লান্তি তো হয়, শারীরিক ক্লান্তি তো হয়, কিন্তু যখন একজন বৃদ্ধ মানুষ, সাদা চুল, শরীরের মধ্যে শক্তি নেই, তিনি যখন এসে বলেন যে লড়াই বাঁচার লড়াই, এই লড়াই জিততে হবে, বা লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, তখন মনে হয় যে আমাদের ঠিক ক্লান্ত হওয়ার লাক্সারি নেই। ওই একজন 70 ঊর্ধ্ব মানুষ, তিনি যখন এখনও লড়াই করার জন্য প্রস্তুত, আমার 30 বছর বয়স, আমি ওনার লড়াইটা করবো না? ফলে আমার যা শারীরিক ফেটিক আসে, এই সাধারণ মানুষ, তাদের ভালোবাসা, তাদের আমার প্রতি ভরসা, আমাদের প্রতি ভরসা, সেটা সেই ক্লান্তিটাকে ভুলিয়ে দেয়। আপনার কেন্দ্রে নওশাদ সিদ্দিকী প্রার্থী দিয়েছেন, জানিয়ে বিস্তর আলোচনা হয়েছে। নওশাদের সঙ্গে কি কথা বলেছেন বা কথা বলার চেষ্টা করবেন? না, আমি ব্যক্তিগতভাবে তো আমরা কোথাও অমুক সিটে কথা বলছি না। দুটো রাজনৈতিক দল, তাদের যে সর্বোচ্চ নেতৃত্ব, তারা কথা বলছেন, তারা সিট শেয়ারিং করার জন্য চেষ্টা করছেন। আমি এখনও এক্সপেক্ট করব যে যখন আমাদের নির্বাচন হবে, তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমরা ইউনাইটেড ফাইট করি। আমার ব্যক্তিগতভাবে কারোর সাথে কোনো কথা বলার আলাদা করে এই মুহূর্তে দরকার পড়েনি। চমকে তো গেছিলেন, মানে আইএসএফ ক্যান্ডিডেট দিয়েছে পুরো আপনার কেন্দ্রে। আমরা তো যে রাজনীতি করি, সেই রাজনীতিটায় নিজেদের ওপর ভরসা অনেক বেশি রাখতে হয়, আমাদের রাজনীতির ওপর ভরসা অনেক বেশি রাখতে হয়। ফলে কারোর ওপর ভরসা করে তো আমরা প্রার্থী দিইনি, কিন্তু আমরা আশা করেছি। এই তৃণমূল বিজেপির তো ভীষণ কঠিন লড়াই, সেই কঠিন লড়াইয়ে সবসময় আমরা বেশিরভাগ মানুষ একসাথে থাকবো। এখনও আমি তাই হোপ করি, এখনও তাই আশা করি। আই হোপ আমরা যখন নির্বাচনে লড়বো, একসাথে লড়বো। অপোজিটে, বিপরীতে কল্যাণ ব্যানার্জি, নিঃসন্দেহে বর্ষিয়ান সাংসদ, আইনজীবী, বিচারপতিকে নিয়ে উনি অনেক কথা বলেন, আপনাদের বাম আইনজীবীদের নিয়ে অনেক কথা বলেন। আপনাকে সে অর্থে এখন আক্রমণ করেননি। কিভাবে দেখছেন আপনার প্রতিদ্বন্দ্বীকে? আমি ওনাকে ব্যক্তি হিসেবে আমার কোথাও ওনার প্রতি আলাদা উষ্মা বা আলাদা ভালোবাসা বা অন্য কোনো কিছু নেই। আমার মনে হয় 15 বছরের একজন সাংসদ, তার যে অ্যানালাইসিস বা তার সম্পর্কে আমার যে মূল্যায়ন, সেই মূল্যায়নটা ওনার কাজের ভিত্তিতে হওয়া উচিত। 15 বছরে আমি আমার সাংসদকে আমার এলাকায় ঘুরতে দেখিনি। আমি পার্লামেন্টের পারফরমেন্স দেখছিলাম, তাতে আমি দেখলাম 15 বছরে তিনি একটাও প্রাইভেট বিল রেজ করেননি। অথচ এই শ্রীরামপুর এলাকায় তো সমস্যার অন্ত নেই। এতগুলো বন্ধ জুট মিলের কারখানা, বন্ধ কারখানার জমিতে ফ্ল্যাট হয়ে যাওয়া, বিল্ডিং হয়ে যাওয়া, এই গঙ্গার পাড় জুড়ে বড় বড় বিল্ডিং হওয়া, যেটা ইকোলজিক্যালি খুব ডিসব্যালেন্সিং, সেই সমস্ত কিছু নিয়ে কোথাও না কোথাও খুব স্বাভাবিক ছিল, খুব ন্যাচারাল ছিল একটা প্রাইভেট বিল রেজ করা। উনি সেটা পর্যন্ত করেননি। ফলে আমার মনে হয় এমন মানুষের সংসদে যাওয়া উচিত, দিল্লি যাওয়া উচিত, যারা আমার প্রতিদিনের যন্ত্রণা কষ্ট নিয়েই কথা বলবে। তারা শুধুমাত্র তার পোস্টের জন্য, চেয়ারের জন্য লড়াই করবে না। ফলে আমার লড়াই হবে রাজনীতির,
আমার লড়াই হবে সুশাসনের, আমার লড়াই হবে গণতন্ত্রের পক্ষে। আপনি কারখানা দেখতে পারেননি, কিন্তু আপনার কেন্দ্রের উপর দিয়ে একজন হুগলিতে গিয়ে চারিদিকে ধোয়া ধোয়া দেখেছে। ফলে আপনি কে ঠিক আমি মাঝে মধ্যে সত্যিই বুঝি না, মানে টিভি ভিডিও খুললে অন্যরকম কথা, ফলে আপনি ধোয়া ধোয়া দেখতে পান না? না, আমি ধোয়া তো দেখতে পাই। একবার আমরা কফি হাউসে গেছিলাম, সেখানেও প্রচুর ধোয়া ছিল। শিল্পটা খুঁজে পাইনি। রচনা দেবী আসতে পারেন একবার ওখানে কফি হাউস বা বিভিন্ন এলাকায়, সেখানে দেখেন যদি কোনো শিল্প টিল্প হয়। দীপশিতা দিদির সঙ্গে অরাজনৈতিক কথা বলা একটু কঠিন। দিদি, আমার বিরুদ্ধে একটা অভিযোগ হোয়াটসঅ্যাপ করেছেন একজন মালয়েশিয়া থেকে, যে আমি কোনো কমেন্ট পড়ি না কোনো ভিডিওর। আজকে আপনার ভিডিও আমি নারী দিবসে এটা করেছিলাম, 1 লক্ষ লোকের বেশি দেখেছেন, আপনি হয়তো দেখেছেন। 5টা কমেন্ট যদি আপনি পড়েন, যদি এইখান থেকে যদি শুরু করেন বা যেখান দিয়ে আপনি শুরু করতে পারেন। দীপশিতা, আচ্ছা, নাম উজ্জ্বল দাশগুপ্ত। উজ্জ্বল দাশগুপ্ত কিন্তু বাইরে থাকেন, আমি নামটা দিলাম, চমকে গেলাম। আই থিঙ্ক উনি আউট অফ ইন্ডিয়া থাকেন। উনি লিখেছেন, দীপশিতা একটা বাচ্চা মেয়ে কিন্তু কি ম্যাচিওর কথাবার্তা, মন ভরে গেল লাল সালাম। দেখেছো আমার কমরেডটা সারা দেশ জুড়ে বিশ্ব জুড়ে রয়েছে। হ্যাঁ, এই ইউজারের নামটা ঠিক বোঝা যাচ্ছে না। নারী দিবসে এমন একজনের সাক্ষাৎকার দেখতে পেয়ে খুব ভালো লাগলো। দীপশিতার মতো নারীরা এই দুঃসময়ের সমাজের আলোকবর্তিকার মতো। অনেক শুভেচ্ছা রইল, ভালো থেকো, আদর্শ থেকে বিচ্যুত হয়েও না কখনো, শত প্রলোভন বা কষ্টেও সুদিনের আশায় রইল। কানাইয়া কুমার হতে বারণ করছে অ্যাকচুয়ালি, কানাইয়া কুমার, শ্যালারা, সেই আরও অনেক কিছু হতে বারণ করছে। সোমসিংহ মণ্ডল, যদি আমি ভুল না করি। অসাধারণ কথোপকথন, বামপন্থা এক প্রকার আদর্শ, মেহনত করে অর্জন করতে হয়, কথায় মননে আচারে বিচারে তো একেবারেই স্পষ্ট। লাল সালাম কমরেড, লাল সালাম। পরেরটা, ঈর্ষা থেকে এরকম গর্হিত মন্তব্য করে, ওর মতো মেয়েদের খুব দরকার এই সমাজকে শোধনের কাজে। আপনার বক্তব্য খুব আন্তরিক, সত্য, এগিয়ে চলুক দীপশিতা, আমরা এই প্রজন্মে আপনাদের উপর আশা। লাস্ট কমেন্ট দিদি। দীপশিতা, আমি মুগ্ধ হয়ে তোমার কথাগুলো শুনছিলাম। তোমার মতো আরও অনেক দীপশিতা বাংলার বুকে দেখতে চাই, তবেই বাংলার সংস্কৃতি বেঁচে থাকবে। তুমি খুব ভালো থেকো। পরেরটা আমাকে নিয়ে বলেছে, একটু বলে দিন। শিবম, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই দীপশিতা ধরের এই ইন্টারভিউ আপলোড করার জন্য। মাঝে ওদের পরিবারের কষ্টের কথা শুনে 2-1বার চোখে জলও এসেছে। দীপশিতা মানবিক গুণে ভরপুর, আমাদের অত্যন্ত গুণী মেয়ে, সোনার মেয়ে, অসম্ভব ভালোবাসা। রাইট, দীপশিতার মতো মেয়েরা আমাদের সামনে আলোকবর্তিকা। স্বপন ঘোষ এটা পাঠিয়েছেন, আমি কমেন্টগুলো পড়লাম, কিন্তু অনেক কমেন্ট আসে, 200-250টা। আমি 5টা কমেন্ট দীপশিতা দিই সামনেই পড়ে শুনলাম। দীপশিতা দিই, আড্ডাটা আড্ডার মতো চলুক, একটা গান যদি ক্যামেরার সামনে আজকে হোক, কেন অঞ্জন দত্তের যদি গান হোক, আমি অঞ্জন দত্তের করে শুনেছি, বেলাবোস হোক। চাকরি নিয়ে গানে একটু ইমোশনাল হই। না, আমি যদি বেলাবোসটাই বলি দিদি, বেলাবোস এই সময় লেখা হলে কি লিখতো আমি জানি না। যদি বেলাবোস এই সময় লেখা হতো, চাকরিটা আমি পেয়ে গেছি, কিভাবে বলতো, চাকরি কিভাবে পাবে, সবাই তো অনশন করছে। চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো, আমার বাবা ঘুষ দিয়েছে পুরো। তারপরে আরো কিছু কিছু লাইন হবে, আমি কবি নই, ফলে আমি মিলিয়ে বলতে পারবো না, সরি। এখন গিটার বাজিয়ে বেলাবোস, দীপশিতা দি, আমরা সবাই চলো। চাকরিটা জোরে জোরে জোরে, আরো জোরে। আটকাতে পারবে না সম্বন্ধটা, এইবার তুমি ভেস্তে দিতে পারো। মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। ওদের কাছে দিই। পেয়ে গেছি বেলা সত্যি, আর মাত্র কয়েকটা মাস ব্যাস। স্টার্টিং এই ওরা 1100 দেবে, 3 মাস পরে কনফার্ম। চুপ করে কেন বেলা কিছু বলছো না? এটা কি 2441139? বেলা বোস, তুমি পারছো কি শুনতে? 10-12 বার রং নাম্বার পেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। হ্যালো 2441139, দিন না দেখে বেলাকে একটিবার। মিটার যাচ্ছে বেড়ে পাবলিক টেলিফোনে, জরুরি, খুব জরুরি দরকার। স্বপ্ন এবার হয়ে যাবে বেলা সত্যি, এতদিন ধরে এত অপেক্ষায়। রাস্তার কত সস্তা হোটেলে, বদ্ধ কেবিনে বন্দি দুজনের রুদ্ধশ্বাস, কত প্রতীক্ষায়। আর কিছুদিন তারপর বেলা মুক্তি, 10-12 নীল দেওয়ালের ঘর। সাদা কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে, তোমার আমার লাল নীল সংসার। এটা কি 2441139? বেলা বোস, তুমি পারছো কি শুনতে?
আছি, দেব না কিছুতেই আর হারাতে। 2441139 চিন্না ডেকে বেলাকে একটিবার, মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি দরকার। 2441139 2441139 2441139। অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ আপনাকেও দিদি, ধন্যবাদ সকলকেও। গান বাজনা সাহিত্য চর্চা, রাজনীতিবিদ মানেই শুধুমাত্র কঠোর রাজনীতির কথাবার্তা নয়, এটাও জীবনের অবিচ্ছেদ্য অংশ, এগুলোও সমাজে বেঁচে থাকা উচিত বলে আমার মনে হয়। ধন্যবাদ আপনাদেরও যারা ইন্টারভিউটা শুনলেন। বাসাদা ধন্যবাদ, ধন্যবাদ সকলকে। বাই বাই, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ।